শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটিতে একাধিক মামলা চলছে আপনারা জানেন। ২০২৫ সালের ১৭ই নভেম্বর ট্রাইব্যুনাল একটি মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে তাদের অনুপস্থিতিতে একটা প্রহসনের রায়ে ফাঁসির আদেশ দেয়, সেটাও আপনারা জানেন। এছাড়া জুলাই অভ্যুত্থান সংশ্লিষ্ট ঘটনায় আহ শেখ হাসিনা বিরুদ্ধে সারা দেশে ৬৬৩টি মামলা রয়েছে, যার মধ্যে ৪৫৩টি হত্যা মামলা। তাকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকার ভারতের কাছে তাকে ফিরিয়ে আনার যে প্রত্যর্পণের আবেদন সেটা করেছে। তো ১০ই জুলাই রয়টার্সকে দেওয়া একটা সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হতে পারে, এমনকি হত্যাও করা হতে পারে, তবু তিনি দেশে ফিরে আইনি লড়াই করবেন। কবে বা কোন আদালতে তিনি আত্মসমর্পণ করবেন সেটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেননি। তবে তিনি নির্দিষ্ট করে না বললেও এটা বলেছেন যে বিচার প্রক্রিয়ার মাধ্যমেই তার বিরুদ্ধে আনা মামলাগুলোর যে রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত এটা তিনি প্রমাণ করতে চান। তার ভাষায় আমি বলছি, উনি কি বলেছেন? তিনি বলেছেন, আমি বিচারে বিশ্বাস করি। আইনি প্রক্রিয়া শুরু হলেই দেশের মানুষের কাছে পরিষ্কার হয়ে যাবে যে এই আদালত কতটা প্রহসনমূলক। তিনি আরো বলেন, কারাবাস নিয়ে তার কোনো ভয় নেই। এর আগে ২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় সহ রাজনৈতিক জীবনে একাধিকবার তিনি কারাবরণ করেছেন। তিনি বলেন, ঢাকার কর্তৃপক্ষ আমাকে ফেরত চায় এবং এই জন্য তারা ভারতকে একের পর এক চিঠি পাঠাচ্ছে। তবে কাউকে পাঠাতে হবে না, আমি নিজেই ফিরে যাব। তিনি আরো জানান, দেশে ফেরার বিষয়ে তিনি কোনো বিদেশি সরকারের সাথে আলোচনা করেননি। এটা খুব ইম্পর্টেন্ট দর্শক, এই পয়েন্টটা, যে তিনি কারোর সাথেই কোনো আলোচনা করেননি, এটা উনার নিজস্ব সিদ্ধান্ত। আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষিত হলেও দল পুনর্গঠনের কাজ তিনি চালিয়ে যাচ্ছেন বলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান। তাঁর ভাষ্য অনুযায়ী ইতোমধ্যে দেশের ৩০০টি সংসদীয় আসনের মধ্যে ১২৫টির নেতাকর্মীর সঙ্গে তিনি অনলাইনে বৈঠক করেছেন। এখন দর্শক, আপনারা জানেন যে বিদেশে বসেও দলের সাথে এবং তৃণমূলের সাথে সংযোগের যে অনন্য দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন, সেটা কিন্তু বর্তমান সময়ের ইতিহাসে একদমই নতুন একটি কনসেপ্ট। উনি বাইরে বসেও দেশের মানুষের যেই পরিমাণ খবর রাখেন, দর্শক, এটা আমরা দায়িত্ব নিয়ে আপনাদেরকে জানাতে পারি যে উনি যে পরিমাণ খবর দেশের সাধারণ মানুষের রাখেন, এবং শুধু সাধারণ মানুষের শুধু রাজনৈতিক খবর নয়, উনি অর্থনৈতিক, শিক্ষা, স্বাস্থ্য, জনস্বাস্থ্য, প্রতিটি সেক্টরে উনি যে পরিমাণ খবর রাখেন, এটা গ্যারান্টি দিয়ে আমরা বলতে পারি আপনাদেরকে যে তারেক রহমানের 10টা মন্ত্রণালয় ও একসাথে বসে সেই পরিমাণ খবর রাখে না দর্শক। উনি যেই পরিমাণ দলের নেতা কর্মীদের সাথে যেই রকমের ভাবে উনি জনসংযোগ করেছেন, এবং এই যে জনসংযোগের যে একেবারে নতুন একটি কনসেপ্ট, যে উনি তো আসলে কখনো ওই আইভরি টাওয়ারে বসে কোনো একটা প্রাসাদে বসে বা কোনো একটা ছিদ্র নিরাপত্তার মধ্যে তারেক রহমান যেটা করছেন, যে তার এখন তার বাসাটি থেকে বিশেষ নিরাপত্তা থেকে শুরু করে কত কিছু, ইউনূস সাহেব নিজের জন্য ভিভিআইপি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সনের স্ট্যাটাস নিয়ে উনারা পারলে তো একটা পরীক্ষা খরণ করে চারিদিকে একটা লোহার কারাগার তৈরি করে, একটা লোহার প্রাসাদ তৈরি করে তার মধ্যে লক্ষিন্দরের মতো বোধহয় উনারা বসে থাকবেন। উনাদের এই অবস্থা, উনারা সাধারণ মানুষকে এই পরিমাণ ভয় পান। কিন্তু শেখ হাসিনাকে দেখুন, উনি বিদেশে বসেও সাধারণ একজন নেতা কর্মী থেকে শুরু করে সাধারণ একজন তৃণমূলের মানুষ, সাধারণ মানুষ এখনো উনার সাথে যেভাবে কথা বলতে পারে, উনি তাদের কথা ঘন্টার পর ঘন্টা ধরে শোনেন দর্শক। এটা কিন্তু একটা
বিরল একটা উনি কিন্তু দৃষ্টান্ত উনি স্থাপন করেছেন এবং এই জিনিসটা কিন্তু আন্তর্জাতিক পত্রপত্রিকারা কিন্তু এটা পিক করেছে দর্শক। এটা যে বর্তমান পৃথিবীর ইতিহাসে একেবারেই নতুন একটা কনসেপ্ট। আ অসম্ভব ইফেক্টিভ এবং কার্যকর একটা কনসেপ্ট। কারণ জনসংযোগের মাধ্যম কিন্তু অনেকগুলো হতে পারে। মোস্ট ইম্পোর্টেন্ট থিং হচ্ছে আপনার কথা শোনার, মানুষের কথা শোনার সদিচ্ছা আছে কিনা? এবং সদিচ্ছা থাকলে যে আসলে ভৌগোলিক দূরত্ব কোনো ম্যাটার করে না, সেইটা শেখ হাসিনা কিন্তু প্রমাণ করলেন এবং এটা পিক করেছে যেটা আপনাদেরকে বলছিলাম যে অনেক আন্তর্জাতিক পত্রপত্রিকা যেমন ওয়াল তো সেদিনই বলল এই কথাটা যে উনি একটা শেখ হাসিনা বাংলাদেশের শেখ হাসিনা একটা অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন আসলে এই যে জনসংযোগের। তো যাই হোক দীর্ঘ প্রায় ২০ বছর সরকার পরিচালনা প্রসঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন যে, "আমি বারেই উনাকে বলছি প্রধানমন্ত্রী। কারণ হচ্ছে আমার চোখে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী এখনো শেখ হাসিনা।" তো উনি বলছেন, "দীর্ঘদিন সরকার চালালে কিছু ভুল ত্রুটি হতেই পারে। কোন সরকারই ভুলের ঊর্ধ্বে নয়। তবে একটি সরকার ভালো-মন্দ বা ন্যায়-অন্যায় বিচার করার অধিকার কেবল জনগণের। আমি সেই বিচারের ভার জনগণের উপরেই ছেড়ে দিচ্ছি।" একেবারে বঙ্গবন্ধুর কন্যার মতো কথা দর্শক। বঙ্গবন্ধুকেও যে আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে শুরু করে এত কিছু, কোনো কিছু দিয়েই উনাকে দমিয়ে রাখা যায়নি। কারণ উনারা ওই একটা আদালতকেই মানেন। ওই একটা বিচারকেই উনারা আ মানেন। সেটা হচ্ছে জনগণের বিচার, জনগণের রায়। এটাকেই উনারা গ্রাহ্য করেন। আর কোনো কিছুকেই করেন না। তো বরাবরের মতোই শেখ হাসিনা এই সাক্ষাৎকার ও দেশে ফেরার ঘোষণার পরপরই যে রাজনৈতিক অঙ্গনে যে তীব্র প্রতিক্রিয়া সবসময়ই উনার যেকোনো সাক্ষাৎকারের পরে আমরা দেখি যে তিনি মুখ খুললেই রাজাকার শাবক, জঙ্গি শাবক আর অবৈধ দখলদার যারা আছে এবং ষড়যন্ত্রকারী আছে যারা দেশি এবং বিদেশি তাদের এক ধরনের কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। এটা একটা মানে একটা অসাধারণ একটা অভিজ্ঞতা দর্শক। মানে আমি একদিক থেকে ভাগ্যবানও যে আমার জীবদ্দশায় আমরা এটা দেখে যেতে পারছি যে একটা মানুষ কি পরিমাণ শক্তিশালী হলে একজন নারী কি পরিমাণ নেত্রী, কি পরিমাণ জনসমর্থন থাকলে তার একটি শব্দ মানে কত রকম আইন করা হয়েছে যে তার কোনো কথা যেন মানুষের কাছে না পৌঁছায়। তাকে তার দল থেকে শুরু করে তার নেতা কর্মীদেরকেও কি পরিমাণ নির্যাতন করা হয়েছে। তারপরেও উনি একটা কথা বললেই সেটা নিয়ে যে প্রচন্ড রকমের আতঙ্ক তৈরি হয় এইসব রাজাকার শাবক আর জঙ্গি শাবকদের মধ্যে সেটা মানে একটা মানে অসাধারণ একটা ব্যাপার। মানে এইটা খুব আ নজিরবিহীন আমি বলব পৃথিবীর ইতিহাসে যে মানুষ কতখানি আম ম মানুষের ভালোবাসা, মানুষের সমর্থন কতখানি শক্তিশালী হতে পারে এবং সেটাকে যে জঙ্গিরা কতখানি ভয় করে, সন্ত্রাসী, জঙ্গি আর রাজাকারেরা এটা একটা বড় প্রমাণ। তো তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা এবং বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব গালভরা উনার পদবি যাই হোক। রুহুল কবির রিজভী বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানের হত্যাযজ্ঞের একটি মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ড হয়েছে এবং আরো অনেক হত্যা মামলায় তার বিচার চলছে। অনেক হত্যা মামলা হয়েছে তার বিরুদ্ধে এ কথা তো সত্যই। মানে কি বলবো মানে আ যত রকমের হত্যা মামলা আছে সবগুলোই শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া হয়েছে। তো রিজভী বলছেন যে হাসিনার অপরাধের ব্যাপারে আদালত সিদ্ধান্ত নেবে। মানে মানুষটার অসৌজন্যমূলক আচরণটা আপনারা দেখুন, বেয়াদবি বা স্পর্ধাটা শুধু দেখুন। তিনি বঙ্গবন্ধুর কন্যা, বাংলাদেশের লংগেস্ট সার্ভিং প্রাইম মিনিস্টার, তার চাইতে আবার বয়সেও শেখ হাসিনা বড়। তাকে তিনি বলছেন হাসিনার অপরাধের ব্যাপারে আদালত সিদ্ধান্ত নেবে। হুম। কোনো একদিন সময় আসবে যখন রুহুল কবির রিজভীর এই সমস্ত বেয়াদবির ব্যাপারেও মানে জনগণ সিদ্ধান্ত দেবে। তবে সেই সময় খুব বেশি দূরে বলে আমার মনে হয় না। তো তো রুহুল কবির রিজভী আরো বলেন, শেখ হাসিনা বা আওয়ামী লীগের নেতারা দেশে ফিরবেন কিনা সেটি তাদের নিজস্ব রাজনৈতিক সিদ্ধান্ত। তবে জুলাই আন্দোলনের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত হওয়া উচিত। আচ্ছা। এই গেল বিএনপির প্রতিক্রিয়া। আর এদিকে দেশবিরোধী রাজাকারদের দল, গণহত্যাকারীদের দোসর আর ঘরের কোনা কানায় তেলাপোকার মতো লুকিয়ে থাকতো যে দলটা, বলুন তো দর্শক তারা কারা?
আপনারা তো নিশ্চয়ই শুনেই বুঝেছেন বাংলাদেশের রাজাকারের দল আর কোনটা, গণহত্যাকারীর দল আর কোনটা, ঘরের কোনায় কানায় তেলাপোকার মতো লুকিয়ে থাকা আর কারা, সেই জামাত। জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার তার নাম, আচ্ছা যাই হোক, তিনি ওই মাথা বের করে বলেন যে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার পেছনে একটা অন্তর্নিহিত রহস্য এবং ষড়যন্ত্র থাকতে পারে। আচ্ছা, তো তার ভাষায় তিনি কি বলছেন, ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বক্তব্যের পেছনে একটা অন্তর্নিহিত রহস্য এবং ষড়যন্ত্র যেমন থাকতে পারে, সেখানে দেশের আভ্যন্তরীণ রাজনীতিরও কেউ কেউ এই ষড়যন্ত্রের অংশ হতে পারে। তিনি আরো বলেন, বর্তমান সরকারের অভ্যন্তরের কোনো অংশ যে ওই ষড়যন্ত্রের সাথে নেই এটা আমরা বিশ্বাস করি না। মানে এখন উনি বিএনপির ভিতরেও আসলে ষড়যন্ত্রকারী দেখছেন, আওয়ামী লীগকে ফিরিয়ে আনার ষড়যন্ত্র দেখছেন। তিনি আরো অভিযোগ করেন, যদিও স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের বিরুদ্ধে কড়া কথা বলছেন, কিন্তু আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য সরকারের কোনো অংশ পরিকল্পিতভাবে কাজ করে থাকতে পারে। তো এখন খুব স্বাভাবিকভাবেই উনি ষড়যন্ত্র দেখছেন, রাজাকারের দল দল তো উনারা ষড়যন্ত্র দেখবেন, উনারা বিএনপির মধ্যেও আওয়ামী লীগের সহযোগী খুঁজবেন, উনারা এই দেশের প্রথিতযশা কবি, সাহিত্যিক, সাংবাদিক, মুক্তিযুদ্ধপন্থী যে কোনো মানুষকেই তো উনারা আওয়ামী লীগ লেবেল দেন, তাদেরকে সবাইকে তো উনারা ষড়যন্ত্রকারী মনে করেন, সন্ত্রাসী মনে করেন। তো উনাদের তো সেটাই মনে করার কথা, বাংলাদেশের পক্ষে, ন্যায়ের পক্ষে যে যারাই থাকবে তারাই আওয়ামী লীগ উনার চোখে। তবে সরকারের একজন মন্ত্রী, বিএনপির একজন মন্ত্রী নাম প্রকাশ না করার শর্তে বিবিসির কাছে বলেছেন যে তাদের নাকি বরং সন্দেহ হয়, মানে বিএনপির নাকি বরং সন্দেহ হয় যে আওয়ামী লীগের সঙ্গে জামাতের কোনো গোপন সমঝোতা হয়েছে কিনা। দর্শক বলুন, মানে এটাকে হাসবো নাকি কাঁদবো, মানে এদের আতঙ্ক, ত্রাস। শেখ হাসিনা জাস্ট বলেছেন যে আমি ফিরবো, উনার বিরুদ্ধে ফাঁসির আদেশ দিয়েও তাদের হয়নি, উনারা এই পরিমাণ ভয় পেয়েছেন যে উনারা এখন ঘরের কোনায় কানায় উনারা শত্রু খুঁজে বেড়াচ্ছেন, উনারা একজন আরেকজনকে সন্দেহ করতে শুরু করেছে। আর ওইদিকে ও যে এনসিপি, সেই সেই এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলে যে ছেলেটি আছে, সে বলছে শেখ হাসিনা যদি দেশে ফেরে কেবলমাত্র ফিরবে ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্য, ফলে সেটার জন্য আমরাও চাই যে ফাঁসির রায় কার্যকর হোক, শেখ হাসিনা সহ অন্য যাদের বিরুদ্ধেই এই রায় হয়েছে। তিনি আরো দাবি করেন, ফাঁসির রায়ে দণ্ডিত একজন আসামি তিনি কোনো ধরনের ইন্টারভিউ বা কর্মসূচি ঘোষণা করতে পারেন না। তিনি আরো বলেন, এই বিষয়ে বাংলাদেশ সরকারের উচিত ভারতের কাছে কঠোর বার্তা দেওয়া, কারণ তার মতে শেখ হাসিনার এই ধরনের বক্তব্য দেশে নাকি অস্থিতিশীলতা সৃষ্টি করছে। মানে দর্শক, একটা মানুষকে ফাঁসির আদেশ দিয়ে এদের ভয় কাটেনি, উনার একটা কথায় পারলে তারা একটা গর্ত করে তার সেই গর্তের মধ্যে ঢুকে বসে থাকে, তাদের হলো এরকম অবস্থা। তো দর্শক, শেখ হাসিনার বিরুদ্ধে আসলে কোন ধরনের বিচার হয়েছে সেটা বাংলাদেশের মানুষই শুধু না, গোটা বিশ্ব দেখেছে, তাই না দর্শক? এখন সেই বিচার যদি বিন্দু মাত্র নিরপেক্ষ কিংবা বিশ্বাসযোগ্য হতো, তাহলে শেখ হাসিনার একটা সাক্ষাৎকার, একটা বক্তব্য কিংবা দেশে ফেরার একটা ঘোষণায় এত অস্থিরতা কিন্তু হতো না দর্শক, হতো? যারা প্রতিদিন বলেন যে আদালত স্বাধীন, বিচার নাকি সুষ্ঠু, রায় নাকি চূড়ান্ত, তারাই আবার চান শেখ হাসিনার কণ্ঠস্বর কেউ না শুনুক। তার বক্তব্য প্রচার বন্ধ করতে আইন করা হয়েছে দর্শক, গণমাধ্যম নিয়ন্ত্রণ করা হয়েছে, রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে, লক্ষ লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে, অসংখ্য মানুষকে কারাগারে পাঠানো হয়েছে, হাজার হাজার মানুষ দর্শক দেশ ছাড়া হয়েছেন। এত কিছুর পরেও যদি তাদের উদ্বেগ না কমে, তাহলে খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে যে কেন, কিসের এত ভয়? জামাত ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করছে, বিএনপি আবার মনে করছে যে জামাতদের সাথে আতাত হয়েছে, এনসিপি বলছে যে শেখ হাসিনা কথা বলতে পারবেন না, সাক্ষাৎকার দিতে পারবেন না, এমনকি ভারতকে তাকে থামানোর জন্য নাকি বাংলাদেশকে এখন জোর করতে হবে। মানে তাদের ভয়ের মাত্রাটা ঠিক কোন লেভেলে, এটা কি আপনারা বুঝতে পারছেন দর্শক? এখন একটু, যেহেতু আমি আইনের মানুষ, একটু আইনের কথা বলি।
বাংলাদেশের সংবিধানের ৩৯ অনুচ্ছেদ এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনে কিন্তু চিন্তা এবং বিবেকের স্বাধীনতা এবং বাক স্বাধীনতা অর্থাৎ মত প্রকাশের যে স্বাধীনতা সেটাকে কিন্তু মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এই অধিকার শুধু একজন মানুষের দর্শক কথা বলার অধিকার নয়, অন্য মানুষের সেই কথা শোনার অধিকার। আশা করি বোঝাতে পারছি আপনাদের। অর্থাৎ শেখ হাসিনার যদি বক্তব্য দেওয়ার অধিকার তো অবশ্যই আছে এবং একজন নাগরিক হিসাবে আপনার এবং আমারও অধিকার আছে সেই বক্তব্য শুনবো কি শুনবো না তার নিজের বিবেচনায় দর্শক ঠিক করা। এখন রাষ্ট্র, সরকার বা কোনো রাজনৈতিক নেতা আমার হয়ে কিন্তু সেই সিদ্ধান্ত কোনোদিন দিয়ে দিতে পারে না, যদি না তার জন্য কোনো সুস্পষ্ট আইনি ভিত্তি থাকে। আন্তর্জাতিক মানবাধিকার আইন কিন্তু আরো এক ধাপে গিয়ে স্পষ্টভাবে বলছে যে মত প্রকাশের স্বাধীনতার মধ্যে তথ্য ও মতামত প্রদান করার অধিকার যেমন আছে তেমনি তা অনুসন্ধান, গ্রহণ এবং আদান প্রদানের অধিকারও রয়েছে দর্শক। অর্থাৎ একজনের কথা বলার স্বাধীনতা এবং আরেকজনের সেই কথা শোনার স্বাধীনতা দুটাই কিন্তু আইনের সুরক্ষা পাওয়া উচিত। কিন্তু সেই সুরক্ষা কিন্তু বাংলাদেশের মানুষ, আপনি আমি পাইনি এবং শেখ হাসিনা নিজেও কিন্তু সেই কথা বলার অধিকার পাচ্ছেন না। এবং তার চাইতেও বড় প্রশ্ন হলো দর্শক যে এই যে রাজাকার শাবক এবং জঙ্গি শাবক এদের এত উদ্বেগ কিসের? যদি সত্যি তারা বিশ্বাস করে যে জনগণ তাদের সাথে আছে, যদি সত্যি তারা মনে করে যে মানুষ শেখ হাসিনাকে প্রত্যাখ্যান করেছে, তাহলে তার একটি সাক্ষাৎকার, তার দেশে ফেরার ঘোষণা কিংবা আদালতে দাঁড়িয়ে নিজের পক্ষে কথা বলার যে ইচ্ছা সেটা নিয়ে এত উৎকণ্ঠা কেন? কেন একজন মানুষকে দাঁড়িয়ে তাকে আত্মপক্ষ সমর্থন করতে দেওয়া হবে না? কেন? আর আওয়ামী লীগ এই যে নাহিদ বলে যে ছেলেটি, এই যে কি বলবো আর, এই যে এই ছেলেটি যখন আওয়ামী লীগ বলে যে আওয়ামী লীগ নাকি দেশকে অস্থিতিশীল করবে, কিভাবে? যেই দলের রাজনীতি নিষিদ্ধ, যার লক্ষ লক্ষ কর্মী নিপীড়নের শিকার, যার নেতারা কারাগারে, আত্মগোপনে কিংবা নির্বাসনে, সেই দলকে নিয়ে যদি এত উদ্বেগ এবং এতটা ত্রাস থাকে, তাহলে সেই ত্রাস আর সেই উদ্বেগের উৎস কোথায়? রাষ্ট্র ক্ষমতাটাকে দখল করে রেখেও, ঠিক আছে, প্রশাসনের সর্বস্তরে দখল রেখেও পুরো পুলিশ বাহিনীর খোল নলচে বদলে ফেলে, তাদেরকে তো মেরে ধরে ফেলেছে 5ই আগস্টের পরে, মানে কত শত পুলিশ অফিসারকে মেরে ধরে গাছে ঝুলিয়ে, তাও হয়নি। তাদেরকে একেবারে পুরোপুরি তাদের খোল লঞ্চে পাঠিয়ে রাষ্ট্রের প্রত্যেকটা প্রশাসনিক যন্ত্র দখল করেও একজন নির্বাসিত নেত্রীর সম্ভাব্য প্রত্যাবর্তন এতটা আলোড়ন সৃষ্টি করছে দর্শক। তাহলে প্রশ্নটা কি দাঁড়ায়? উদ্বেগটা কি একজন মানুষকে ঘিরে, নাকি তাকে ঘিরে সাধারণ মানুষের যে প্রত্যাশা, আশা এবং ভালোবাসা এবং তার প্রত্যাবর্তন উপলক্ষে মানুষের যে সম্ভাব্য প্রতিক্রিয়া হবে সেটাকে ঘিরেই তাদের আসলে এত উদ্বেগ? বিএনপি বলছে আদালতের রায় নাকি চূড়ান্ত, কিন্তু দর্শক আদালতের রায় তো কাগজে লেখা যায়, মানুষের রায় তো আর কাগজে লেখা যায় না, সেটা চোখে দেখতে হয়। রাজনৈতিক দল নিষিদ্ধ করা যায় কিন্তু মানুষের স্মৃতিকে নিষিদ্ধ করা যায় না দর্শক। মাইক্রোফোন বন্ধ করা যায় কিন্তু মানুষের মুখের কথা বন্ধ করা যায় না। আর এই কারণে হয়তো তার সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে এত আলোচনা, এত প্রতিক্রিয়া, এত বিতর্ক, এত ভয়। কারণ শেষ পর্যন্ত আদালত একটি রায় দিতে পারে কিন্তু সেই রায়ের রাজনৈতিক এবং সামাজিক প্রতিক্রিয়া কিন্তু নির্ধারণ করে মানুষ। শেখ হাসিনা বলেছেন দেশে ফিরলে তারা আমাকে গ্রেপ্তার করতে পারে, এমনকি মেরেও ফেলতে পারে, তাও আমাকে যেতেই হবে। আমার দলের নেতাকর্মীদের ওপর চরম নির্যাতন চালানো হচ্ছে, যদি মৃত্যু আসেই তবে আমি চাই তা যেন আমার নিজের মাটিতেই হয়, যেখানে আমার বাবা মা শুয়ে আছেন, যেখানে তাদের রক্ত মিশে আছে। দর্শক, তিনি ফিরবেনই, তাকে আটকে রাখা যাবে না। ইতিহাস সাক্ষী, এর আগেও একবার তাকে নির্বাসন ভেঙে ফিরতে হয়েছিল। ৭৫-এর হত্যাযজ্ঞে যখন তার পুরো পরিবারকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, তখনও তিনি ছিলেন দেশের বাইরে। বহু বছরের নির্বাসন শেষে তিনি ফিরে এসেছিলেন এক ক্রান্তিকালে, ভগ্ন, ক্ষত বিক্ষত একটা পথহারা বাংলাদেশে। আজও আরেকটি ক্রান্তিকাল, কিন্তু ফিনিক্সের মতোই তিনি আবার ফিরবেন। ঘাতক রাজাকারদের দুঃস্বপ্ন হয়ে তিনি ফিরবেন, তার পিতার হাতে গড়া বাংলাদেশকে ধ্বংসস্তূপ থেকে আবার মাথা তুলে দাঁড় করাতে তিনি ফিরবেন।
তিনি ফিরবেন মবের উন্মত্ততা থামাতে, তিনি ফিরবেন ধর্ষকদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে, তিনি ফিরবেন শিশু হত্যাকারীদের জবাবদিহির মুখোমুখি করতে, তিনি ফিরবেন লুটপাট, নৈরাজ্য আর ঘৃণার রাজনীতির অবসান ঘটাতে। তিনি ফিরবেন মুক্তিযুদ্ধের পতাকা আবার উঁচু করে ধরতে, তিনি ফিরবেন বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশকে আবার মানুষের বাংলাদেশ করে তুলতে। তিনি ফিরবেন সেই কৃষকের কাছে যার ঘামেই এই দেশ বেঁচে থাকে। তিনি ফিরবেন সেই শ্রমিকের কাছে যার হাতে গড়ে ওঠে বাংলাদেশের প্রতিটি ইট। তিনি ফিরবেন সেই সংগ্রামী মানুষের কাছে যে অন্যায়ের কাছে মাথা নত করতে শেখেনি। তিনি ফিরবেন সেই নির্যাতিত মানুষের কাছে যার চোখে এখনো ন্যায় বিচারের অপেক্ষা। তিনি ফিরবেন কারণ বাংলার মাটি কখনো তার সন্তানকে ভুলে যায় না দর্শক। সে তার কন্যার অপেক্ষায় দিন গুনছে। যেমন তিনি ফিরেছিলেন এক ক্রান্তিকালে, তেমনি তিনি ফিরবেন আরেক ক্রান্তিকালে। তিনি ফিরবেনই কারণ ইতিহাসের অসমাপ্ত অধ্যায় শেষ না করে তিনি থামবেন না। তিনি ফিরবেনই কারণ তাকে ডেকেছে ইতিহাস। তিনি ফিরবেনই কারণ তার অপেক্ষায় আছে পুরো বাংলাদেশ। তাই না দর্শক?